গত পঞ্চায়েত নির্বাচনে যেভাবে হিংসা হয়েছিল, আমাদের কর্মীদের মাথা ফাটিয়েছিল, 7টা সেলাই হয়েছে, কিন্তু গণতন্ত্র রক্ষার লড়াই থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পিছিয়ে আসেনি, তার কর্মীরাও পিছিয়ে আসেনি। গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেওয়ার জন্য আমরা শুধু সময়ের অপেক্ষা করছি। তাই সময় আসছে, আগামী জুন মাসের 1 তারিখে সকাল সকাল আপনারা দলবদ্ধ হবে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে খাম চিহ্নতে আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে পঞ্চায়েত ভোটে যে ভোট লুট হয়েছিল তার জবাবটা দিতে হবে। পঞ্চায়েত ভোটে ভোট লুট করে আবির মেখে হই হই করেছিল, তখন আমি বলেছিলাম সময় আসবে যে বুথগুলোতে ভোট লুট হয়েছে আমরা জনগণ সর্বপ্রথম এই বুথগুলোতে তাদেরকে হারাবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভোটের মাধ্যমে। আমার মূল্যবান ভোট যারা চুরি করেছিল, তখন সেন্ট্রাল ফোর্স ছিল না বা স্টেট ইলেকশন কমিশন যিনি ছিলেন, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশনের ভূমিকাও কি ছিল আমরা দেখেছিলাম। এখন ইসিআই এর হাতে আছে, সেন্ট্রাল ফোর্স আছে, অবশ্যই আমাদের রাজ্যের যারা প্রশাসনের বন্ধুরা তারাও আছে। আমরা আশা করব এবার ইলেকশনটা শান্তিপূর্ণভাবে হবে, যে যার ভোট নির্বিঘ্নে দেবে, কোন রকম ভয়ভীতি থাকবে না। সেইগুলোকে উপেক্ষা করে বাংলার মানুষ, দেশের মানুষ এগিয়ে আসবে। দেশের সর্ববৃহত্তর গণতন্ত্রের উৎসব গণতান্ত্রিক প্রক্রিয়াতে তারা পালন করবে। যার যাকে ভালো লাগবে সে তাকে ভোট দেবে, এটা ইনশিওর করতে হবে প্রশাসন তথা ইসিআই কে, তাই তো নাকি ভাই? আর আমরা আশা করছি সেটা ইনশিওর হবে, মানুষ ভোট দিতে পারবে, আপনার মতামত আপনি রাখতে পারবেন। তাই আপনাদের বলবো, বিভিন্ন রাজনৈতিক দল আসবে, তারা তাদের মতো ভোট চাইবে, বিভিন্ন দলের পক্ষ থেকে প্রার্থীরা এসে বিভিন্ন কথা বলবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, আবার কেউ ধর্মীয় বিভাজনের কথা বলবে, কেউ জাতে জাতে লাগিয়ে দেওয়ার কথা বলবে, কেউ বন্যে বন্যে লাগিয়ে দেওয়ার কথা বলবে। কিন্তু দুঃখের বিষয়, ভোট আসলে কেউ বড় তিলক কেটে মুসলিম হিন্দু সাজে, ভোট আসলে কেউ মাথায় টুপি দিয়ে, মাথায় ঘুমটা দিয়ে, হাজি রুমাল চড়িয়ে মুসলিম সাজে। কিন্তু দুঃখের বিষয়, ভোট আসুক আর নাই আসুক, আমার জনগণের বন্ধু সাজতে তাদেরকে দেখতে পেলাম না। জনগণের অভাব অভিযোগের কথা দেশের পার্লামেন্টে তাদেরকে বলতে দেখতে পেলাম না। সুন্দরবনের মানুষের যে অভাব অভিযোগগুলো আছে, জয়নগরবাসীর যে অভাব অভিযোগগুলো আছে, সেইগুলো পার্লামেন্টে গিয়ে বলতে শুনলাম না। কি দেখলাম? তারা গিয়ে কিভাবে সেলফি নেওয়া যাবে, টিকটক ভিডিও কিভাবে করা যাবে, তাতেই ব্যস্ত হয়ে গিয়েছে। আমরা এই জয়নগরের মানুষেরা, আমরা সুন্দরবনের উপকূলীয় অঞ্চলের মানুষেরা কেন ভোটটা দিয়ে তাকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম? আমরা কৃষকরা কেন ভোটটা দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলাম? আমরা মায়েরা, আমরা বাপেরা, আমরা ভাইয়েরা মূল্যবান ভোটটা দিয়ে কেন পার্লামেন্টে পাঠিয়েছিলাম? যে আমাদের হয়ে একজন প্রতিনিধি পার্লামেন্টে যাবে, আমাদের কথা বলবে, মায়ের কথা বলবে, বাপের কথা বলবে, ছাত্র যুবর কথা বলবে, সুন্দরবনের মৎস্যজীবীর কথা বলবে, জয়নগরের কৃষকদের কথা বলবে, জয়নগরের ডেলিভারদের কথা বলবে, সর্বোপরি জয়নগরের নাগরিকের কথা পার্লামেন্টে গিয়ে বলবে। এই এই সমস্যাগুলো আছে, এটা সমাধান করতে হবে, এই আওয়াজ সে তুলবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা যাদেরকে পাঠিয়েছি, ইতিপূর্বে আমরা 17 বার ভোট দিয়েছি, ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি আমাদের সমস্যার কোন সমাধানের জন্য। কিন্তু দুঃখের বিষয়, সমস্যার সমাধান তো দূরের কথা, ক্রমশ আমাদের সমস্যা বেড়ে যাচ্ছে। নদীর পাড় ভাঙতে ভাঙতে আমাদের কৃষিজ জমি, আমাদের বাড়ি ঘরদোর সব নদী গর্ভে তলিয়ে যাচ্ছে। সেটাকে সংরক্ষণ করা বা সেটাকে গাড়োয়াল দিয়ে আটকানোর কথা পার্লামেন্টে হচ্ছে না। আমার মায়েদেরকে ধন্যবাদ জানাবো, 1012 লক্ষ্মী ভান্ডারের কাছে মাথা নত করেনি। অধিকারের জন্য আমার মায়েরা উপস্থিত হয়েছে, আমার মায়েরা উপস্থিত হয়েছে এই সুন্দরবন প্রত্যন্ত এলাকার কৃষকদের অধিকারের কথা বলার জন্য। আমার মা বাপ ভাইরা উপস্থিত হয়েছেন এই সুন্দরবন সহ জয়নগরের মৎস্যজীবীদের কণ্ঠ হওয়ার জন্য। আমার মা বাপ ভাই বোনেরা উপস্থিত হয়েছেন। শুধু 1012 দিয়ে খান তোলা হবে না, এখানে যে চিকিৎসা পরিষেবার মান তলানিতে চলে গিয়েছে, তার আগে ডেভেলপ করতে হবে, তার জন্য উপস্থিত হয়েছেন। মায়েদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই।
ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে যে আপনারা উপস্থিত হয়ে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে এই বার্তা দিচ্ছেন যে শুধু বিভাজনের রাজনীতি করে আমাদের ভোটকে নেওয়া যাবে না, 1000-1200 টাকা দিয়ে আমাদের ভোটকে নেওয়া যাবে না, আমাদের প্রকৃত উন্নয়ন করতে হবে, নাহলে আপনারা আমাদের ভোট পাবেন না। তাই তো নাকি মায়েরা? 1000 টাকা 1200 টাকা আপনার হাতে ধরাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় এই ফুটফুটে বাচ্চাগুলোকে যারা কোলে নিয়ে আছেন বা পাশে নিয়ে বসে আছেন, তারা যে প্রাইমারি স্কুলে যায় একটু খোঁজ নিয়ে দেখুন, আপনাদের বাচ্চাগুলো যেখান থেকে বুনিয়াদী শিক্ষা অর্জন করে, যেখান থেকে ভিত তৈরি হয়, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে দেখুন। আপনাদের এলাকার যে প্রাইমারি স্কুল আছে, আপনাদের বাচ্চারা 300-400 বাচ্চা যে সেখানে পড়াশোনা করে, কিন্তু দুঃখের বিষয় 3 থেকে 4টে টিচার। ফলে কি হয়, যে টিচার এসে তালা খুলছেন সেকেই গ্রুপ ডি এর ভূমিকা পালন করতে হচ্ছে, তাকেই ঘন্টা মারতে হচ্ছে, তাকেই প্রেজেন্ট করতে হচ্ছে, তাকেই মিড ডে মিলের দায়িত্ব দেখতে হচ্ছে। ফলে আপনার আমার বাচ্চারা যারা প্রাইমারি স্কুলে গিয়ে পড়াশোনা করছে, আমার আপনার অত অর্থ নাই বেসরকারি স্কুলে দিয়ে মাস গেলে 10,000 টাকার ফিজ মাইনে দিয়ে আপনার আমার সন্তানগুলোকে আমরা পড়াবার মতো আমাদের সামর্থ্য নয়। আপনার আমার সন্তানগুলো প্রাইমারি স্কুলে যাচ্ছে, সেখানে শিক্ষকের অভাবের ফলে যখন বাড়ি আসছে আমরা হয়তো বুঝতে পারছি না, কিন্তু এদের ভবিষ্যৎগুলোকে ধ্বংস করে দিচ্ছে এই রাজ্য সরকার। তাই বলবো, আওয়াজ তুলুন। 500,000 পরে হবে, আগে প্রাইমারি স্কুলগুলোতে টিচার দিতে হবে, শিক্ষক দিতে হবে, ডাস্টার দিতে হবে, টেবিল দিতে হবে, এবং আমি আওয়াজ তুলেছি কম্পিউটারও দিতে হবে। প্রাইমারি স্কুল থেকে আওয়াজটা মায়েদেরকেও তুলতে হবে। কি মায়েরা উঠবে তো নাকি? আপনাদের ছেলেরা গরিব মানুষ, প্রাইমারি স্কুলে গিয়ে কম্পিউটার পাচ্ছে না, আর প্রতিমা মন্ডল মহাশয়ার, যিনি এমপি মহাশয়া, বিদায়ী এমপি, তার তো টাকার অভাব নাই। তার ছেলে, তার পুতা, তার মেয়ের ছেলে, তার ছেলের ছেলে, তার আত্মীয় স্বজনের ছেলে মেয়েগুলো সব বেসরকারি স্কুলে গিয়ে পড়াশোনা করছে। তারা ক্লাস 1-2 থেকে তারা কম্পিউটার এডুকেশন পাচ্ছে। আমি আপনাদের জন্য বিধানসভায় আওয়াজ তুলেছিলাম যে সরকারকে দায়িত্ব নিতে হবে প্রতিটা প্রাইমারি স্কুলে, যেমন বিভিন্ন বিশ্বের উন্নত মানের দেশগুলো আছে, জাপান, অস্ট্রেলিয়া থেকে শুরু করে ইউকে থেকে শুরু করে আমেরিকা, চীন, রাশিয়া, পৃথিবীর যে সমস্ত উন্নত মানের দেশগুলো আছে, খোঁজ নিলে দেখা যাবে তাদের প্রাইমারি লেভেল থেকেই তাদের বাচ্চাদের হাতে কম্পিউটার এডুকেশন তুলে দিয়েছে। তাই পশ্চিম বাংলার জন্য যাতে বাচ্চাদের হাতে প্রাইমারি সেকশন থেকেই সরকারিভাবে কম্পিউটার এডুকেশন দেওয়া যায়, তার আওয়াজ আমি রাজ্যের আইনসভার মধ্যে দিয়েছি। এই আওয়াজটা শুধু রাজ্যের আইনসভার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আমরা আগামী জুন মাসের 1 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে আমাদের মেঘনাথ বাবুকে পার্লামেন্টে পাঠাবো। আওয়াজ নওশাদ সিদ্দিকীকে রাজ্যের আইনসভার মধ্যে তুলবে। একদিকে মেঘনাথ বাবু দেশের আইনসভার মধ্যে একই আওয়াজ তুলবে যে জয়নগরবাসী শুধু নয়, পশ্চিম বাংলার মানুষ শুধু নয়, সারা দেশের নাগরিক যারা আছেন, যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আছেন, তাদের সন্তানগুলোকে প্রাইমারি সেকশন থেকেই যাতে সরকারিভাবে কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক করা হয়, তার পলিসি নিয়ে আসতে হবে। এই আওয়াজ পশ্চিম বাংলার বিধানসভাতে যেমন উঠবে, দেশের আইনসভার মধ্যে সেটা তুলতে হবে। তুলবে কারা? আপনারা যদি মনে করেন এতজন কিভাবে তুলবো, আরে আপনারা এর মধ্যে থেকে তো একজন যাচ্ছে। আপনারা এখানে 16 লক্ষ মতো ভোটার আছেন তো নাকি? 16 লক্ষ ভোটার যদি পার্লামেন্টে গিয়ে বলে যে আমার ছেলের স্কুলের টিচার নাই কেন, ডাস্টার নাই কেন, টেবিল নাই কেন, চেয়ার নাই কেন, 16 লক্ষ মানুষ যদি পার্লামেন্টে গিয়ে বলে, যে শুনবে তার শোনার আর ধৈর্য থাকবে না। সেই জন্য এই 16 লক্ষের অধিক মানুষের জন্য একটা জনপ্রতিনিধি আমরা পার্লামেন্টে পাঠাবো, 16 লক্ষের কণ্ঠ হয়ে যার যে সমস্যা সেগুলো শুনে পার্লামেন্টে গিয়ে তিনি বলিষ্ঠ কণ্ঠে চিৎকার করবেন এবং সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। এই আওয়াজ তুলতে হবে তো। আমরা পার্লামেন্টে কেন পাঠাই? আমার অভিযোগটা সেখানে জানাবে বলে। ভাঙড়ের মানুষ আমাকে বিধানসভায় পাঠিয়েছিল। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে হিমঘর থেকে শুরু করে, নতুন বাস রুট থেকে শুরু করে, নতুন বাসের পরিষেবা থেকে শুরু করে, লাইব্রেরি থেকে শুরু করে, স্পোর্টস কমপ্লেক্স থেকে শুরু করে, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি থেকে শুরু করে, রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে, ব্রিজ থেকে শুরু করে, যেগুলো যা সমস্যাগুলো আছে এই 2-2.5 বছর সবটাই রাজ্য সরকারকে শুনিয়েছি। কিন্তু অপদার্থ রাজ্য সরকার
তারা শুধুমাত্র চায় বাঙরে হানাহানি মারামারি হোক, বোমাবাজি হোক, সেই জন্য ডেভেলপ করেনি। কিন্তু কদিন ডেভেলপ করে আটকাতে পারবে? ওই আওয়াজ শুধু ভাঙর থেকে রাজ্যে সীমাবদ্ধ আমরা রাখতে চাইছি না। আওয়াজ ভাঙর থেকে শুরু করে, জয়নগর থেকে শুরু করে, কাশীপুর থেকে শুরু করে, ঝাড়গ্রাম থেকে শুরু করে, বালুরঘাট থেকে শুরু করে সারা পশ্চিম বাংলার আওয়াজকে দেশের আইনসভার মধ্যে পাঠানোর জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনীতির ময়দানে এসেছে এবং এমপি ইলেকশনে প্রার্থী দিয়েছে। মায়েদের বলবো, 1000-1200 টাকায় ভুলে গেলে হবে না। আমরা বলছি রাজ্য সরকারকে বারবার, এই 1000-1200 দিচ্ছ, আর মা যখন ট্রিটমেন্ট করতে, মায়ের পরিবার যখন ট্রিটমেন্ট করতে সরকারি হসপিটালে যাচ্ছে, সেখানে পরিষেবা পান তো আপনারা? মায়েরা পান? কোথায় পাঠাতে হয়? বেসরকারি হসপিটালে চলে যাচ্ছেন ট্রিটমেন্ট করতে। 1000-1200 টাকা শুধু নয়, 10,000-15,000 বিল ধরিয়ে দিচ্ছে মায়েদেরকে, বা আমাদেরকেও ধরাচ্ছে। তো এটা বন্ধ করতে হবে। মায়েদের বলবো, আওয়াজ তুলুন। এই 26,000 চাকরি বাতিল হয়েছে, এই 26,000-এর মধ্যে আপনার আমার সন্তানেরা আছে, আপনার আমার পরিবারের সন্তানরা আছে, সদস্যরা আছে যাদের মেধার ভিত্তিতে চাকরি হয়েছিল। আবার অনেকের, আপনার আমার বাড়ির সন্তানদের মেধা চুরি করেছিল এই মমতা ব্যানার্জির সরকার, এই চোর সরকার মেধা চুরি করেছিল। আপনি একজন কৃষক, আপনি একজন ডে লেবার, আপনি সকালে গেলে মাঠে যান, সকাল হলে বাজারে সবজি বিক্রি করতে যান, একটা ঘুমটি আছে, আপনার ছেলের মেধা আছে, আপনার ছেলেকে আপনি কষ্ট করিয়ে বড় করলেন, মানুষ করলেন, উচ্চশিক্ষায় শিক্ষিত হলো, পরীক্ষায় বসেছিল, পাশও হয়েছিল, ভাইভাতে লিস্টে নাম আসবে কি তার আগে আপনার ছেলে 15 লক্ষ দিতে পারবে নাকি আগে দেখে নিচ্ছে। স্বাভাবিকভাবে 15 লক্ষ দিয়ে আমাদের পক্ষে সম্ভব নয়। আমার আপনার ছেলেটার মেধা থাকার পরেও, যোগ্যতা থাকার পরেও এই মমতা ব্যানার্জির চোর সরকার আপনার আমার ছেলেটাকে মেধাকে চুরি করেছে। তার পরিবর্তে যার ছেলের মেধা নাই, যে যুক্ত অক্ষর পড়তে পারে না, তার বাবার টাকা আছে, সেই টাকাটাকে নিয়ে আপনার ছেলের পরিবর্তে ওই বড় লোকের দামাল ছেলেটাকে চাকরি দিয়েছিল। অবশেষে কোর্টের খোঁচাতে মুখ থুবড়ে পড়েছে, 26,000 চাকরি বাতিল হয়েছে। ওই 26,000-এর মধ্যেও আপনার আমার বাড়ির সন্তানেরা ছিল, তাদেরকেও আজকে অপমানিত, লাঞ্ছিত হতে হচ্ছে। এই জায়গা থেকে মায়েদের বলবো, শপথ নিতে হবে আগামী দিনে এই 10 লাখ 15 লাখের খেলা বন্ধ করতে হবে। 330 টাকা ফর্ম ফিল আপ করে, 550 টাকা ফর্ম ফিল আপ করে, যাতে মেধার ভিত্তিতে সে গরিবের সন্তান হতে পারে, বড় লোকের সন্তান হতে পারে, নেতার স্ত্রী হতে পারে, নেতার স্বামী হতে পারে, দেখার দরকার নাই, নেত্রীর স্বামী হতে পারে, দেখার দরকার নাই। যার মেধা আছে সে চাকরি পাবে, এমন এক সরকারকে তৈরি করতে হবে। এখন সরকার তৈরির সময় এসেছে, তাই আপনাদের বলবো, সঠিক জায়গায় ভোটটা দিন। পার্লামেন্টে গিয়ে আপনার হয়ে আওয়াজ তুলবে, আপনার কণ্ঠ হয়ে যারা কথা বলবে, তাকে ভোটে জিতে পার্লামেন্টে পাঠান। ইতিপূর্বে আপনারা একাধিক দলের নেতৃত্বদের কথা শুনে একাধিক দলের প্রার্থীদেরকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন, কিন্তু দুঃখের বিষয়, পার্লামেন্টে গেলেও আপনাদের জন্য কোনো কথা বলেনি। আপনাদের উন্নয়নের জন্য আপনারা দিয়ে লেবার, আপনারা কৃষক, আপনাদের কৃষকদের মাসিক গড় আয় কি করে বাড়বে তার কথা বলেনি। আপনি ভ্যান চালক, আপনার কথা বলেনি। আপনি এই পরিযায়ী শ্রমিক, ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছেন বা ভিন্ন জায়গায় কাজে যাচ্ছেন, আপনার দিনের শেষে যে মজুরিটা দেওয়া হচ্ছে সেটা স্বল্প মজুরি, আপনাকে বেশি খাটিয়ে নিয়ে আপনাকে কম টাকা দিচ্ছে, এর বিরুদ্ধে কথা বলার লোক পাওয়া যায়নি। তাই আমি আপনাদের বলবো, আমাদেরকে যদি একবার সুযোগ দেন, ইতিপূর্বে 17 বার আপনারা সুযোগ দিয়েছেন, আমাদেরকে একবারের জন্য সুযোগ দিন। পার্লামেন্টে গিয়ে এসটি কোটাতে, এসসি কোটাতে, অর্থাৎ দলিত আদিবাসী ভাইদের সংরক্ষিত সিটে কেন নন দলিত আদিবাসী ভাইরা চাকরি করবে তার হয়ে বলার কেউ নয়। আমাদের মেঘনাথ বাবু গিয়ে পার্লামেন্টে আওয়াজ তুলবে। এসসি কোটাতে এসসিদের কি চাকরি দিতে হবে, এসটি কোটাতে এসটি ভাইদের কি চাকরি দিতে হবে, ওবিসি কোটাতে তথা মুসলিম সমাজের যারা আছেন মুসলিম ভাইদের চাকরি মুসলিম ভাইদেরকে বুঝিয়ে দিতে হবে। এই আওয়াজ তুললে সেখানে গিয়ে ওই আরএসএস এর কোন টিউনিং করা নেতা আমাদের নয়, বা মমতা ব্যানার্জির কোন টিউনিং করা আমাদের নয়। তিনাকে আমরা জনগণের জন্য ছেড়ে দিয়েছি, জনগণের কথা বলবে, আরএসএস কি বলবে সেটা শুনে উত্তর দেওয়ার মতো নেতা আমরা তৈরি করিনি। আমাদের আইডিওলজি যেটা বলছে, মানুষের
আদর্শের জন্য কথা বলার জন্য আমরা পার্লামেন্টে পাঠাবো। যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন, আগামী মাসের জুন মাসের 1 তারিখে আপনারা খাম চিহ্নে ভোট দিয়ে আমাদের মাস্টার মশাই মেঘনার হালদার সাহেবকে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। হবে তো নাকি ভাই?